নিশির তৃতীয় প্রহর। সাদিফ চিত হয়ে শুয়ে আছে ছাদের খোলা মেঝেতে। চতুর্দিকে নির্মল প্রভঞ্জনের ছোঁয়ায় চোখ মুদে আসতে চাইছে। মাথার নিচে আড়াআড়ি বাম হাত রেখে উন্মুক্ত আকাশের দিক চেয়েও। একটা তারা নেই, না আছে চাঁদ হতে ছুটে আসা জ্যোৎস্নার কোনো অংশ। বরং গভীর অমানিসার তোপে সব কিছু অন্ধকার, ভালো লাগার, মুগ্ধ হওয়ার মতন কিচ্ছু নেই ওই অম্বরে। তবু সাদিফ নিষ্পলক চেয়ে, তার চোখের সামনে পরিচ্ছন্ন কিছু দৃশ্যপট। এই তো, আজকের সব কথাগুলোই। তার বড় মায়ের বকাঝোকার হাত থেকে পিউকে ধূসরের বাঁচিয়ে নেওয়ার মুহূর্তরা, সবার মধ্যে ওকে আগলে নিজের ঘরে চলা। এই এতটা সাহস আদৌ ওর আছে? সে হলে পারত সব কিছুতে পিউয়ের ঢাল হতে, পারত ওকে রক্ষা করতে। সাদিফের সকল প্রশ্নের জবাব এলো তাৎক্ষণিক না। সত্যিই পারত না। ওর যে এই স্পর্ধা নেই। আজ অবধি বাবার চোখের দিক চেয়ে কথা বলেনি, মায়ের কথার অবাধ্য হয়নি। এই যে সে ব্যবসা না দেখে চাকরি করছে, সেও তো অনেক কাঠখড়ের ফল। প্রথম দিকে সায়েন্স নিয়েছিল পরিবারের কথায়। বাঙালি পরিবার, ছেলেমেয়ের উচ্চ পদের পড়াশোনা বলতে সায়েন্স বোঝে। বাকি দুটো বিভাগ যেন গোনাতেই পড়ে না। সেবারেও সাদিফ চুপচাপ মেনে নিল। কিন্তু কি হল, পড়াশোনায় খারাপ করল, অত্যাধিক মানসিক চাপে গরমিল লাগিয়ে গায়ে এলো তুখোর জ্বর। তবু টু শব্দ করেনি। ভাগ্যিস জবা ছেলের ভাবগতি বুঝেছিলেন। প্রথম বর্ষ পরীক্ষার পরেই পাল্টে দিলেন বিভাগ। সে অঙ্কে ভালো বিধায় কমার্সে গেল। তারপর সেই মোতাবেক আচমকা একটা চাকরি হয়, ভালো বেতন, নামি দামি কোম্পানি বলে কেউই দ্বিমত করেনি। করলে ওটাও হতো না বোধ হয়। আচ্ছা, সে কি কাপুরুষ? এই যে সব মুখ বুজে মেনে নেয়, এদের কি মেরুদণ্ডহীন বলে? এরকম একটা মেরুদণ্ডহীন মানুষকে কি পিউ ভালোবাসত? হয়তো না। পিউয়ের যে তার বিপরীত মানুষটাকে পছন্দ। ধূসরের মতো বীর, যে সবার চোখে চোখ রেখে হ্যাঁ কে না বানানোর দুঃসাহস রাখে। সেবার পুষ্পর বিয়েতেই তো হাতে নাতে পেল প্রমাণ। ওই যোগ্যতা যে ওর নেই। সাদিফ মাথা নাড়ল দুপাশে। না, এসব নিয়ে আর ভাববে না। পিউ ভালো আছে, ভালো থাকুক। এটাই তো ও চায়। সম্পর্কে ওর ভাবি হওয়ার পথে মেয়েটা, ওকে নিয়ে এত ভাবাভাবি ঠিক নয়। সে দীর্ঘশ্বাস ফেলল। নিষ্প্রভ সমীরণে মিলিয়ে গেল তা। তার সদ্য ফিরে আসা মেজাজটুকু ধূসরের সঙ্গে পিউকে দেখে নিভে গেছিল। আর তারপর থেকে মস্তিষ্কের নড়চড় শূন্যে সাদিফ নিজেকে বোঝাল, যাদের নিয়ে ভাবলে, যা নিয়ে ভাবলে তোর মন খারাপ হয়, কষ্ট লাগে, কেন সেসব ভাবছিস সাদিফ? বরং এমন কিছু ভাব, যাতে মন ভালো হয়ে যায়, মন খারাপের লেশমাত্র না থাকে। একক উদ্ধৃতি চিহ্ন। আনমনা হল ও। খুঁজতে বসল এমন কিছু কারণ, যা মনে করে ঠোঁটে হাসি ফুটবে। সহসা জাদুর ন্যায় মানস্পটে উদয় হল মারিয়া। মেয়েটির প্রভামও মুখখানি উকি দিল। সাদিফ চমকে উঠল। অগোছালো পল্লব আছড়ে আকাশপথে চাইল। না, পরিষ্কার মারিয়াকেই দেখছে সে। ওই তো, শাড়ি পরে এগিয়ে আসছে। কুচি ধরে হাঁটার ভীষণ ব্যস্ততা তার। কাঁধের দুপাশের চুল দুলছে বায়ুতে। তারপর কাছে এসে চোখ তুলে ওর দিক চাইল। অমনি কেসে উঠল সাদিফ। খুক খুক করতে করতে উঠে বসল। নিজের মস্তকে চাটি বসিয়ে ত্রস্ত এপাশ ওপাশ নাড়াল। আর চোখে আবার ফিরল আসমানে। ভেসে উঠল মারিয়ার সাথে কাটানো মধুর সময়েরা। যখন সেবার লোডশেডিং ওকে জড়িয়ে ধরার চিত্রটা স্পষ্ট দেখল সে, হাঁসফাঁস করে ওঠে এক প্রকার। বিড়বিড় করে বলে, কি হচ্ছে এসব? নিশ্চয়ই শয়তানের কারসাজি। আর থাকা যাবে না এখানে। পার্টি আর চায়ের ফ্লাক্স বগলদাবা করে ফিরে আসতে রওনা করল সে। দরজায় আবার হঠাৎ থামল, কি মনে করে ফিরে তাকাল। আশ্চর্য, এখন তো কিছু নেই। সব আগের মতোই তিমিরে ডুবে। তাহলে ওসব ভ্রম ছিল? হতে পারে সারাক্ষণ মেয়েটার সাথে থাকে বলে ওর কথাই মাথায় ঘুরছে। হ্যাঁ, তা নয়তো কি? সাদিফ বক্ষ টানটান করল। এসে আগের জায়গায় পার্টি বিছিয়ে বসল। এই গরমে এসির থেকেও প্রাকৃতিক হাওয়া স্বাস্থ্যকর। অহেতুক কারণে এসব থেকে বঞ্চিত হওয়ার মানে হয় না তো। অথচ তাও মস্তিষ্ক জুড়ে মারিয়ার কথা ঘুরছে। সেই তাদের প্রথম সাক্ষাৎ। ধাতারা চিহ্ন কাখিয়ে দুদিকে ছিটকে পড়ার সময়টা। কোমর বেঁধে ঝগতারা চিহ্নরা একে অন্যকে শায়েস্তা করতে কি সব ছেলেমানুষই। সব ভেবে সাদিফের হাসি পায়। সচকিতে ব্যস্ত হাতে ফোন তুলল সে। গ্যালারি ঘেটে লুকিয়ে ছোট্ট মারিয়ার তুলে আনা ছবিটা বের করল। পোকা খাওয়া দাঁতগুলো দেখে ফের হাসি দীর্ঘ হল, বাড়ল। আচ্ছা,
বাড়ি ফিরে মেয়েটার তো খোঁজ নেওয়া হয়নি। আজ সে পৌঁছেও দেয়নি। বাড়িতে গিয়েছিল ঠিকঠাক, ফোন করবে একবার। সাদিফ সময় দেখল 1:30 পার হয়েছে। থাক, ঘুমোচ্ছে বোধ হয়। পরপর ভাবল, ঢাকার বুকে এই সময়কে ঘুমায়? তাদের রিক্ত তো চোখ মেলে বসে থাকে। হয়তো জেগে। সে চটপট কল দেয়। মারিয়া সত্যিই ঘুমে। রিংটোনের শব্দে তার বিরক্ত লাগে। সূচক শব্দ করে নড়েছে ওঠে। লাগাতার আওয়াজ একটা সময় বাধ্য করল গভীর ঘুম ভাঙতারা চিহ্নতে। ও ফোন হাতিয়ে কোনো রকম কানের কাছে ধরে বলল, হ্যালো, কে? সাদিফ হা করেছিল। এর আগেই মারিয়ার আওয়ায় থমকাল। তন্দ্রাচ্ছন্ন শব্দগুচ্ছ চিত্তাকর্ষণ করল নির্নিমেষ। একটু চুপ থেকে বলল, ঘুমোচ্ছিলেন ম্যালেরিয়া? সুপরিচিত, বক্ষ ছিদ্র করা সেই সম্বোধন শুনে মেয়েটার নিদ্রা উবে গেল। প্রকাণ্ড রূপে চোখ মেলল। অনিশ্চিত নজরে স্ক্রিনে চোখ বোলাল আরেকবার। না, উনি ফোন করেছেন এত রাতে? তোরাক করে উঠে বসে বলল, আপনি? একক উদ্ধৃতি চিহ্ন। বিরক্ত করলাম। না না, বলুন না। পৌঁছাতে অসুবিধে হয়নি তো? উহু, এখন ও ঘুমুননি যে? সাদিফ বলল, ঘুম আসছিল না। আমি কোথায় আছি জানেন? কোথায়? ছাদে। মারিয়া ভীতু স্বরে বলল, ভতারা চিহ্ন অ লাগছে না? ভতারা চিহ্ন অ কেন লাগবে? ভতারা চিহ্ন অ মেয়েদের জিনিস। আমি কি মেয়ে? তাও ঠিক। তারপর ক্ষণ নীরবতা নামল। মারিয়ার লজ্জা লাগছে ভীষণ। অহেতুক, অকারণে। ঠোঁটের পাশে অল্প স্বল্প মৃদু হাসির চিহ্ন। মনে হচ্ছে এই মাঝ রাতে সে প্রেমালাপ করছে। সাদিফ ডাকল তখন, ম্যালেরিয়া। সে আচ্ছন্নের মতো জবাব দেয়, হু। তখন ওভাবে কাঁদলেন কেন? মারিয়া নাম এত অপছন্দ আপনার? একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া ভনিতা করল না, সোজা সাপটা বলল, আপনার মুখে পছন্দ নয়। সাদিফ থমকাল। তার পুরু রতারা চিহ্ন তাবধর ঈষৎ কম্পিত হতে দেখা যায়। পরপর গলার শ্লেষা পরিষ্কার করে বলল, কাল দেখা হবে। গুড নাইট। মারিয়া ছোট করে জবাব দেয়, হু। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ ফোন কাটল। তবে ললাটের ঠিক মধ্যমণিতে গাঢ় ভাঁজ পড়েছে। তীক্ষ্ণ চাউনি স্ক্রিনের ওপর। খানিক পর নিভে গেল ওই আলো। কিন্তু তার দৃষ্টিতে পরিবর্তন এলো না। বরং অনুচিন্তনের অতি নিম্ন জলাশয়ে পা ডুবল যেন। মারিয়ার কিছু কথা অদ্ভুত। নাকি এর পেছনেও রয়েছে বিশেষ কারণ? যদি থাকে, কি সেসব? আমজাদ শিকদার কক্ষে ঢুকলেন। গলার টাই ঢিলে করে দাঁড়াতেও পারেননি। ব্যস্তভাবে ছুটে এলেন মিনা বেগম। ওমন দুরন্ত কদম দেখে তিনি সাবধান করলেন, আরে আস্তে, পড়ে যাবে। মিনা শুনলেন না। তার উদ্গ্রীব পদ্যুগল স্বামীর নিকটে এসে থামল। চোখে মুখে উত্তেজনা নিয়ে শুধালেন, গিয়েছিলেন? একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ হাত ঘড়ি খুলতে খুলতে জবাব দেন, হ্যাঁ। কি বললেন উনি? নেবে মেয়েটাকে? মিনার রুদ্ধশ্বাস। উত্তর না পাওয়ার আগে দম ছাড়বেন না। আমজাদ বললেন, আগে একটু পানি দাও। তেষ্টা পেয়েছে। ও হ্যাঁ, আনছি। একক উদ্ধৃতি চিহ্ন। পানির গ্লাস সমেত ঝড়ের গতিতে হাজির হলেন মিনা। এতটা তাড়াহুড়ো দেখে আমজাদ ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। ততক্ষণে জামাকাপড় পাল্টে নিয়েছেন উনি। গ্লাস হাতে নিয়ে বললেন, বসো। মিনা অধৈর্য কণ্ঠে বললেন, বসতে হবে না। এমন করছেন কেন? আগে বলুন, যে কাজে গিয়েছিলেন হয়েছে? মাস্টার কি বলল? মেয়েটা পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। ভদ্রমহিলা এতক্ষণে সত্যিই বুক ভরে শ্বাস নিলেন। শুষ্ক চেহারায় রক্তপ্রবাহ দেখা গেল। যাক বাবা, বাঁচলাম। মেয়েটার একটা বছর গ্যাপ গেল না তাহলে। আচ্ছা, অনেক অনুরোধ করতে হয়েছে আপনাকে তাই না? নিশ্চয়ই প্রথমে রাজি হতে চাননি। অত ভালো কলেজ, ফেইল করলে এমন করবে স্বাভাবিক। মেয়েটা যে কি করল? আমজাদ গ্লাস টেবিলে রাখতে রাখতে জবাব দেন, আমার কিছুই করতে হয়নি। কিছু বলতেও হয়নি। ওনারা আগে থেকেই পিউকে ফাইনালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একক উদ্ধৃতি চিহ্ন। মিনার ভ্রুযুগল গুছিয়ে এলো। তাই? একক উদ্ধৃতি চিহ্ন। হু। একটু থেমে বললেন, আমার আগে ধূসর গিয়েছিল ওর কলেজে। একক উদ্ধৃতি চিহ্ন। মিনার গোটানো ভ্রু এবার উঠে গেল কপালে। অবাক হয়ে বললেন, ওমা তাই নাকি? একক উদ্ধৃতি চিহ্ন। হু, তাই তো শুনলাম। যা কথা বলার সেই বলে এসেছে। আর পিউ শুধু ইংলিশ ফার্স্ট পেপারে ফেইল করেছে। বাকিগুলোতে নম্বর ভালো বলে প্রিন্সিপাল আর দ্বিমত করেননি। মিনার রঙহীন অধর দুপাশে সরে গেল। হৃষ্ট চিত্তে আওড়ালেন, ছেলেটার সব দিকে খেয়াল আছে দেখেছেন? কিছু বলিওনি, তার আগে নিজেই দায়িত্ব নিয়ে চলে গেল।
সত্যি স্বর্ণের টুকরো ছেলেটা। আমজাদ চুপ রইলেন। আজ আর যুক্তি খণ্ডাতে গেলেন না। পিউয়ের রেজাল্ট কার্ড বাড়িয়ে দিয়ে বললেন, দেখো। মিনা ভাঁজ খুললেন। সবটাতে চোখ বুলিয়ে আশ্চর্য বনে বললেন, একই। একটাতে 14 পেয়েছে, বাকি সবগুলোতে 8-এর ঘরে নম্বর। একক উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা মনে হয় ওই দিন সত্যিই অসুস্থ ছিল। বলছিল তো লিখতে পারেনি। না হলে এমন আকাশ পাতাল তফাত কারো নম্বরে হয়? মিনার চেহারা তৎক্ষণাৎ কালো হয়ে যায়। পিউকে মা তারা চিহ্নর আর কথা মনে পড়তেই চোখ ভিজে ওঠে। মা সুলভ হৃদয় হুহু করে বলে, আমি কি ওকে একটু বেশিই বকে ফেললাম? তোমার কাজই তো তাই। আদর যাকে করবে সেটাও বেশি, বকলে সেটাও বেশি। মিনা কেঁদে উঠলেন অমনি। আমজাদ নির্বোধ বনে বললেন, আরে কাঁদছ কেন? এটা তো এমনি বললাম। মিন্নার কান্না কমল না, বরং বাড়ছে। তিনি মহা বিপাকে পড়ে বললেন, আহা, শুধু শুধু কাঁদছে। তুমি তো মেয়েকে শাসন করেছ মিনা। তোমার জায়গায় থাকলে যে কোনো মায়েরাই তাই করবে। আর তুমি অত বকছিলে বলেই তো আমি কাল ওকে কিছু বলিনি। একক উদ্ধৃতি চিহ্ন। মিনা ফ্যাচফ্যাচে গলায় বললেন, না, আপনি জানেন না, মেয়েটার গায়ে খুব জোরে স্টিলের খুন্তিটা তারা চিহ্ন রেছিলাম। লাগলে কে তারা চিহ্নটে ছুঁড়ে যেতে পারত। আমি যাই, হ্যাঁ, এখন গিয়ে ওকে একটু আদর করে আসি। উত্তরের প্রতীক্ষায় ও রইলেন না, ছুটে ঘর ছাড়লেন তিনি। আমজাদ সেদিকে চেয়ে দুপাশে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। ধূসরদের জেলা পার্টি অফিসে প্রতি 3 বছর পরপর সভাপতি পাল্টানো হয়। ওখানে যতজন সদস্য রয়েছেন, তাদের মধ্য থেকে কেউ দাঁড় হয় সেই পদের জন্য। বাকি সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সেই নেতা। নিয়মটা ওদেরই বানানো। স্থানীয় এমপির অনুমতি, তার সাপোর্টের মাধ্যমেই গড়া এটি। যাতে কেউ দোষারোপ করতে না পারে, অমুকে পাছেটে সভাপতিত্ব পেয়েছে। লক্ষ্য, আইন সর্বজনীন হোক। হিসেব মোতাবেক সেই ঘরোয়া নির্বাচনের সময় ঘনিয়ে প্রায়। খলিল কদিন ধরে বিশ্রাম পাচ্ছেন না। একই রকম শোষব্যস্ত সকলে। জয়ের পরেও তাদের দলের স্লোগান থেমে নেই। সবার সাথে উল্লাস ভাগাভাগি দরুন, ঢাকঢোল নিয়ে রাজপথে নেমেছিল ওরা। হৈ হৈ করে গলা ফাটিয়ে চেঁচিয়েছে। জেলার প্রায় প্রতিটি বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন খলিল। হাসিমুখে করেছেন কুশল বিনিময়ে। তারপর শপথ গ্রহণ, আনুষ্ঠানিক অভিষেক। আজকে সমাপ্তি ঘটল সেসব নিয়মনিষ্ঠের। তবে পার্টি অফিস মুখরিত। বেশ কয়েকদিন সময় লাগবে আনন্দ ফুর্তির আমেজ কাটতে। ধূসর সেখানে এলো বিকেলের দিকে। অফিসে যাওয়ার পর থেকে ওর প্রবেশের সময়সূচি এটাই। সদর দরজা পার হয়ে যখন ভেতরের আলোচনা সভায় এলো, থেমে দাঁড়ালো তখনই। সবাই শটান দাঁড়িয়ে। খলিলের ডানে বামে ইকবাল আর সোহেল, পেছনে বাকিরা। সঙ্গপাঙ্গ নিয়ে রেডি, যুদ্ধে নামবেন যেন। দৃষ্টির ভাষা দুর্বোধ্য। জলদগম্ভীর চোখ মুখ। ধূসর কপাল কুঁচকে সবাইকে একবার করে দেখল। কারো মুখে কথা নেই, শুধু তাকিয়ে। কিছু আজ করার উপায়ও পাচ্ছে না। সে বিভ্রান্ত হয়ে বলল, কি হয়েছে? ইকবাল পেছনে দুহাত বেঁধে দাঁড়াল। চেহারা পূর্বের থেকেও গম্ভীর বানাল। থমথমে কণ্ঠে জানাল, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর একবার খলিলের দিক চোখ বুলিয়ে বলল, কি সিদ্ধান্ত? খলিল বললেন, শুধু আমরা নই, পুরো পার্টি অফিসের সিদ্ধান্ত এটা ধূসর। আর তোমাকেও মানতে হবে। কপালের রেখা গাঢ় হল ওর। খলিল, ইকবাল মুখ দেখা দেখি করল। পার্টি অফিসে এবার সভাপতি, সহ সভাপতি কোনো নির্বাচন হবে না। ধূসর বিস্মিত হয়। তবে সেসব চাপা রেখে সাবলীল জবাব দেয়, বেশ, সবাই না চাইলে হবে না। তুই সভাপতি থাক, সেটা তো আমিও চাই। কিন্তু সহ সভাপতি নির্বাচনে কি ঝামেলা? কারো মুখের পরিবর্তন হল না। খলিল প্রতাপী গলায় বললেন, ঝামেলা নয়, বললাম না সিদ্ধান্ত। আমরা সবাই চাই, এবারের সভাপতি এই পার্টি অফিসের সহ সভাপতি হোক। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর চকিতে তাকায়। স্তব্ধ কণ্ঠে বলে, মানে? সাথে সাথে হেসে উঠল সকলে। এতক্ষণের নাটকীয় রাশভারী ভাবমূর্তি নির্নিমেষ উধাও হল। ইকবাল আনন্দ ধ্বনিতে বলল, মানে সহজ। আমরা সবাই চাই, আমাদের সভাপতি শিকদার ধূসর মাহতাব হবে, যে এই পদের পুরোপুরি যোগ্য। একক উদ্ধৃতি চিহ্ন। কিন্তু ইকবাল টেনে নিল কথা। আমি এই প্রস্তাব রেখেছি খলিল ভাইয়ের কাছে। তিনি রাজি। বাকিদের জিজ্ঞেস করলে তারাও এক পায়ে রাজি, তাই এবার নির্বাচন হচ্ছে না। ধূসর হতবাক। বলতে যায়, কিন্তু। একক উদ্ধৃতি চিহ্ন। কোনো কিন্তু নয়,
তুমি এই পার্টি অফিসের সভাপতি হচ্ছ ধূসর। এটাই কিন্তু ফাইনাল। আমার এমপি সাহেবের অনুমোদন নেওয়া শেষ। একক উদ্ধৃতি চিহ্ন। তিনি আরেকবার পেছনে দাঁড়ানো সবার দিক ফিরলেন। শুধালেন, এতে কার কোনো দ্বিমত আছে? কোনো একজনও দ্বিমত হলে বলে দাও। সোহেল ওরা চেঁচিয়ে না না বলে জানাল। খলিল বিজয়ী হাসলেন, অথচ ধূসরের চেহারায় একই রকম বিস্ময়। তিনি এগিয়ে এসে ওর বাহু ধরে বললেন, এত অবাক হচ্ছ কেন ইয়াংম্যান? যজ্ঞ লোককেই তো আমরা পদটা দিচ্ছি বলো। ধূসর কথা খুঁজে পাচ্ছে না, সে বাকরুদ্ধ। খলিল ঘোষণা দিলেন, আমি এই জেলার মেয়র খলিলুল্লাহ শাহ ঘোষণা দিলাম, আজ থেকে এই জেলা পার্টি অফিসের সভাপতিত্ব গ্রহণ করবে শিকদার ধূসর মাহতাব। আর সহ সভাপতি হবে আমাদের প্রিয় ইকবাল হাসান। আগামীকালই তার সমস্ত আনুষ্ঠানিক বন্দোবস্ত হবে। সকলে হাততালি দিল, চিরচেনা জয়ধ্বনি তুলল। কেউ এক ধাপ এগিয়ে মুখে আঙুল ঢুকিয়ে সিটি বাজাল। ৬-৭ জন ছুটে এসে ধূসরকে কাঁধে তুলে নেয়। ছেলেটা তখনও বিমূর্ত, অবাক দুটো লোচন বিক্ষিপ্তভাবে ছুটছে ইকবালের মুখমণ্ডলে। এসব যে ওর কারসাজি তার বুঝতে বাকি নেই। সে ছেলের ঠোঁটে তৃপ্তির নির্ভেজাল হাসি। ধূসর যেমন চেয়ে একই রকম তাকিয়ে সেও। অনবরুদ্ধ প্রশ্বাসে ওঠানামা করে ওর বিস্তর বক্ষপট। আজকে ওর মতো খুশি কেউ নয়। ধূসর সভাপতি হবে, তারপর একদিন এইভাবে হবে এই জেলার মেয়র। এরপর আকাশ ছোবে তার রাজনৈতিক প্রতিভা। আর আমৃত্যু পাশে রইবে সে। বিপদে আপদে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এটাই যে ওর একান্ত ইচ্ছে। স্বেচ্ছায় সভাপতিত্ব ত্যাগ, প্রিয় বন্ধুর জন্য ওর পক্ষ হতে ক্ষুদ্র এক উপহার, যা দুজনের বন্ধুত্বের কাছে নগণ্য, ভীষণই নগণ্য। পিউ তখন পড়ার টেবিলে। আজ থেকে যা ওর ধ্যান ও জ্ঞান। সত্যিই সে মন দিয়ে পড়ছে। এতটা মনোযোগ কোনো দিন দেয়নি পুস্তকে। ধূসরের প্রেমে হাবু ডুবু খাওয়ার পরে তো একদমই না। কিন্তু এখন পড়তে হবে, সামলাতে হবে এই উড়ু হৃদয়। ধূসর ভাইয়ের বড় মুখ সে ছোট হতে দেবে না। তার কথা রাখবে, যে করেই হোক ভালো রেজাল্ট করতে হবে এবার। সেই সময় মাথায় একটি হাতের স্পর্শ পেল। কেউ কোমল হস্ত খানা চুলে বোলাচ্ছে। পিউ বই থেকে মুখ তুলে তাকাল। মাকে দেখেই ঘাবড়ে যায়। আবার মারবে নাকি? শঙ্কিত গলায় বলল, আমি তো পড়তে বসেছি আম্মু। মিনা বেগম হাসলেন, প্রসঙ্গ এড়িয়ে শুধালেন, কিছু খেতে মন চাইছে? বানিয়ে দেব কিছু? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ অবাক হল। গতকালকের মায়ের ওই চণ্ডী রূপখানা সে ভোলেনি। তারা চিহ্ন মাতারা চিহ্ন রার সময় টাস করে ওঠা শব্দটাও না। কিন্তু আজকে মায়ের এই অনাকাঙ্ক্ষিত হাস্যবদন তাকে ভ্রান্ত করে। অবিশ্বাস নিয়ে শুধাল, হ্যাঁ, একক উদ্ধৃতি চিহ্ন। কি হ্যাঁ, কি খাবি বল, বানিয়ে দেই। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ দোটানায় ভূগোল ফেইল করার পর সে মাকে একটু সমঝে চলছে। একটু না, পুরোটাই। এই যেমন কাল থেকে কোনো বায়নাই করেনি। এমনকি দুপুরে পাতে যখন ওর সবচাইতে অপ্রিয় ঢেঁড়স ভাজি দিয়েছিলেন তিনি, তখনও টাটু শব্দ করেনি। সে যে চোর, অপরাধী। অপরাধীদের কি এত চোটপাট মানায়? যতদিন না একখানা বাধাই করার মতো ফল করবে পরীক্ষায়, সেই পুরনো প্রতাপটা ফিরবে না। এখন কিছু খেতে চাইবে কি না, মুখ খুললে মাছেতে যাবেন কি না ভেবে ভালো মেয়ের মতো মিনমিন করে বলল, তোমার যা ভালো লাগে বানাও। আচ্ছা, তাহলে তোর ফেভারেট চিকেন ফ্রাই করব কেমন? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ ঘাড় কাত করল। ওকে এখন পান্তা ভাত খেতে দিলেও রাজি। শুধু তারা চিহ্ন রনা মারলেই হল। মন দিয়ে পড়মা। একক উদ্ধৃতি চিহ্ন বলে মাথায় চুমু খেলেন মিনা। পিউয়ের চক্ষু ভ্রু ছুল। তিনি বেরিয়ে গেলেন ও শুধু হা করে চেয়ে থাকল ওদিকে। মায়েরা কি এইরকমই হয়? কালমে তারা চিহ্ন রে বকে আজ আদর করে গেল। পিউকে কলেজ প্রাঙ্গণে দেখেই ছুটে গেল তানহা। দুটো ডানা থাকলে উড়ে যেত যেন। বলা কওয়া ছাড়াই দুহাতে জড়িয়ে ধরল গলা। পিউ খেয়াল করেনি ওকে। আচমকা ধরায় একেবারে হকচকিয়ে যাতা অবস্থা। যখন তানহাকে দেখল, ধাতস্থ হল। সে সরে এসে কণ্ঠে উদ্বেগ ঢেলে বলল, কি অবস্থা তোর? ফোন ধরছিলিস না কেন? তুই জানিস আমার কত টেনশন হচ্ছিল। পিউ চমৎকার হেসে জানাল, টেনশন হবে কেন, আমি তো একদম ঠিকঠাক। একক উদ্ধৃতি চিহ্ন। তানহা চক্ষু পিটপিট করল। হিসেব মতো পিউয়ের এই হাসি বেমানান। কিছুই জানে না কি না, ইতস্তত করে বলল, বাড়িতে কিছু বলেছে? একক উদ্ধৃতি চিহ্ন। বলেনি আবার? মাতারা চিহ্ন রও খেয়েছি। তানহা কণ্ঠে দরদ নিয়ে বলল,
আহারে, আর আঙ্কেল আব্বু কিছু বলেনি? তারপর ওর দিক চেয়ে বলল, কিন্তু তুই এত দেরি করে ফর্ম ফিল আপ করছিস কেন? তুই তো পাশ করেছিস, তোদের র্যাঙ্ক না আগে ছিল? তানহা মুখ কালো করে বলল, বারে, তুই নেই আর আমি আগে আগে ফর্ম ফিল আপ করে ফেলব? তুই ছাড়া আমি কোনো দিন কিছু করেছি? পিউ মুগ্ধ হলেও বলল, তাই বলে এতদিন ফেলে রাখবি? বাড়িতে কিছু বলেনি? তানহা ওর হাত ধরে এগোতে এগোতে বলল, বলেছে, তারা দিয়েছে। আমি শুনলে তো, আমি রেজাল্টের দিনই এমন মনমরা হয়ে বসেছিলাম যে আম্মু ধরে নিয়েছিল আমার ফেলেসছে। একক উদ্ধৃতি চিহ্ন। একটু চুপ থেকে বলল, তুই অনেক শক্ত রে পিউ। সবগুলো এত ভালো নম্বর পেলি, একটাতে এত কম এলো, অন্য কেউ হলে কেঁদে নদী বইয়ে দিত। পিউ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দুঃখের নয়, মুক্ত, প্রাণবন্ত। চিত্তচাঞ্চল্যে বলল, আমিও কেঁদেছিলাম, কিন্তু সেই তারা চিহ্ন ননা আমার প্রিয় পুরুষের যত্ন আর ভালোবাসা পেয়ে এক চুটকিতে হাওয়া হয়ে গিয়েছে। ধূসর ভাই, তা নয় তো কে? একক উদ্ধৃতি চিহ্ন। তানহা বিজ্ঞের মতো মাথা ঝাঁকিয়ে বলল, সেই তো, আমাদেরই যত তারা চিহ্নরা কপাল। জীবনে একটা ধূসর ভাই নেই, তাই কান্না কাটি করে মাথা বেতারা চিহ্ন থা বানালেও কেউ যত্নের ও করে না ভাই। প্রচুর দুঃখ আর আফসোস শুনেও পিউ শব্দ করে হেসে উঠল। তানহা হঠাৎ মনে করার ভঙ্গিতে ওর আঙুল তুলে অনামিকা দেখল। জিজ্ঞেস করল, এই আংটিটা দিয়েছেন ধূসর ভাই? কি সুন্দর রে। পিউ মাথা ঝাঁকায়, দৈনিক একবার করে এই আংটিতে চুমু খায় সে। তানহা সেটার গায়ে হাত ছোঁয়াতে গেলেই সে টান মেরে কাছে নিয়ে বলল, ধরিস না, ধূসর ভাইয়ের স্পর্শ উঠে যাবে। তানহা মাথায় হাত দিয়ে বলল, বাবা রে বাবা, কি ঢং! হোক আমার একটা বয়ফ্রেন্ড, তোকে আর চিনবই না। আচ্ছা, না চিনলে বাসায় গিয়ে পরিচয়পত্র দিয়ে আসব। এখন চল। দুজন ফর্ম তুলে বেরিয়ে এলো। কাল জমা করবে। তানহা ব্যতিব্যস্ত হয়ে বলল, এই আমাকে বাবা নিতে এসছেন। গেটে দাঁড়ানো। একক উদ্ধৃতি চিহ্ন। ও, তাহলে চলে যা। তুই, গাড়ি এসেছে? না, মানা করেছি। রিকশায় যাবি? এত ভাবিস না, চলে যাব। তুই সাবধানে যা। ঠিক তো, হ্যাঁ রে মুরব্বি, যা এখন। তানহা মাথা দুলিয়ে চলে গেল। পিউ বসল বেঞ্চে। ভেবেচিন্তে ধূসরকে মেসেজ করল, একটু আমাকে কলেজে এসে নিয়ে যাবেন ধূসর ভাই? সেন্ড করে শ্বাস আটকে বসে রইল সে। রাগ করবেন না রাজি হবেন কে জানে? দুপুর বেলা সে যে প্রচুর ব্যস্ত লোক। মিনিট খানেক পর স্ক্রিন জ্বলে ওঠে। মানুষটা সংক্ষেপে উত্তর পাঠিয়েছে, আসছি। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ চকচকে চেহারায় ঠোঁট ফুলিয়ে নিঃশ্বাস নিল। কলেজ পেরিয়ে গেটের বাইরে এলো। ফুচকার ভ্যানের সামনের একটা টুলে বসল। 15 মিনিটের মাথায় ধূসরের বাইক দেখা যায়। হেলমেট পরুয়া তাকে চিনতে একবিন্দু ভুল হল না পিউয়ের। ধূসর বাইক থামিয়ে ডাকার আগেই ছুটে গেল সে। দম টেনে বলল, আপনি এসেছেন? ধূসর হেলমেট খুলে সরাসরি তাকাল। পিউয়ের জবার মতো স্নিগ্ধ ঠোঁটে কি মায়ামো হাসি। এত খুশি হল শুধু ওর আশাতেই, অথচ সে হাসেনি। বরাবরের মতো মুগ্ধতা ঢাকা পড়ল রাশভারিতার প্রকোপে। আর 5টা প্রেমিকের মতো মধু মিশিয়ে বলেনি, তুমি ডেকেছ, আর আসব না? বরং বলল, ওঠ। পিউ ত্রস্ত বেগে উঠে বসে। ব্যাগ রাখে কোলে। নিজে থেকে ডান হাতটা কাঁধে রাখে ওর। ধূসর স্টার্ট দিতে যাবে, সে মুহূর্তে সম্মুখে এসে হাজির হল একজন। হাত উঁচিয়ে সালাম ঠুকল, আসসালামু আলাইকুম। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ সহজভাবে চেয়েছিল। মৃণালকে দেখতেই তার চোখ উঠল ললাটে। সালামের উত্তর না করে আতঙ্কে ঢোক গিল তারা চিহ্নল। একে এখনই আসতে হল? এখন এই ছেলে যদি ধূসরের সামনে ওকে ভাবি ডেকে ফেলে? তারা চিহ্ন ওনাস। ধূসর ভাই ফ্লাইওভার থেকে তারা চিহ্ন রে ফেলবেন ওকে। মৃণাল সব সময়ের মতো দাঁত কেলিয়ে হাসছে, যেন আস্ত এক দাঁতের দোকান। পিউয়ের গাপিত্তি তারা চিহ্ন লে ওঠে। শিল নোড়ার এক ঘায়ে সব দন্তপাটি তারা চিহ্ন নিয়ে দিতে মন যায়। তার চিন্তার মধ্যেই ধূসর উত্তর করল, ওয়ালাইকুম সালাম। এখনও যাসনি? পিউ অত্যাশ্চর্যে তাকায় ওর দিকে। আরও চমকাল যখন মৃণাল বলল, যাচ্ছিলাম ভাই, আপনাকে দেখে এলাম। এরপর পিউয়ের দিক চেয়ে বলল, ভাবি কেমন আছেন? পিউ ফ্যালফ্যাল করে চেয়েছিল। মৃণালের কথায় ফিরে এলো স্তম্ভিত। অমনি হুটোপুটি গলায় বলল, আপনি ওনাকে চেনেন ধূসর ভাই? সে উত্তর করার আগেই মৃণাল জবাব দেয়, চিনবে না কেন ভাবি?
আজ 4 বছর ধরে আমরা একই পার্টি অফিসে কাজ করি যে আপনি ওই যে মাঝেমধ্যে আমার ভাইকে দেখতে চাইতেন না? ইনিই তো আমার ভাই। পিউয়ের কেবল মাত্র এক হওয়া ওষ্ঠযুগল ফের ফাঁকা হয়ে গেল। বিস্মিত বনে চাইল ধূসরের পানে। মৃণাল বলল, ভাবির তো আর কলেজে কাজ নেই, তাই আমারও ডিউটি নেই, তাই না ভাই? ধূসর বলল, বাসায় যা, কাল দেখা হবে। একক উদ্ধৃতি চিহ্ন। মৃণাল ঘাড় নাড়ে। ধূসর বাইক ছোটাল। এগিয়ে গেল চাকা দুটো। অথচ পিউ স্বাভাবিক হতে পারল না। সে হতবিহ্বল ভঙ্গিতে পিছনে চেয়ে মার্বেল চাউনি দেখছে মৃণালকে। ছেলেটা হাসতে হাসতে হাত নাড়িয়ে বিদেও জানালো ওকে। সে নড়েচড়ে উঠল, সামনে ফিরল। ধূসর ভাই। পিউ খুব আস্তে করে ডাকল। সে উত্তর করে, হু, ওই ছেলেটা। তারপর থামল। বিলম্ব করে বলল, ও যে আমাকে মাঝেমধ্যে খাবার দিয়ে যেত, সেসব কি আপনি পাঠাতেন? পিউ নিভু গলায় প্রশ্নটা করেছে। ভাবল, তেরা লোক উত্তর দেবে না, কিংবা বলবে, তাতে তোর কাজ কি? অথচ সে জানাল, তো আর কে দেবে? পিউ সাহস পেল অমনি। ধূসরের কাঁধে রাখা হাতটা শক্ত হল। বলল, এর মানে, উনি যে আমাকে ভাবি ডাকেন? একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর একদম মুখের ওপর বলল, আমাকে ভাই ডাকে? তুই আমার বউ হলে তোকে কি নানি ডাকবে? একক উদ্ধৃতি চিহ্ন। পিউয়ের বুক ধড়াস করে উঠল। ছলাৎ ছলাৎ করে কই মাছের মতো লাফ ঝাঁপ করল অনুভূতিরা। আজকাল ধূসর ভাই কেমন ফটাস ফটাস উত্তর ছোড়েন, সে একদম ভার নিতে পারে না। পিউ মুখ চুপসে বসে থাকে। যথাযথ উত্তর পায় না। তাকায় বাইকের দুধারের একটা লুকিং গ্লাসের দিক। ধূসরের শ্যামলা কপল দেখা যাচ্ছে। কি মনোনিবেশে ড্রাইভ করছেন উনি। পিউ হাসল। ভালোবাসার স্মিত, ফুলের ন্যায় পবিত্র হাসি। এই মানুষটার শক্ত চিবুক আর দৃঢ়তা যে কাউকে বিভ্রান্ত করতে যথেষ্ট। অথচ কে বলবে, ওনার ওই প্রশস্ত বুকেই এত ভালোবাসা লুকিয়ে, অন্তঃস্থলে এত মায়া মিশে। এই যে সে না খেয়ে বের হলেই কলেজের চৌকাঠে খাবার দেওয়া, পরীক্ষায় সে যাওয়ার আগে সিট খুঁজে রাখা, কলেজে কি করছে না করছে সব আগেভাগে জেনে যাওয়া, এসবের কারণ আজ সুস্পষ্টভাবে বুঝে নিল পিউ। এতটাও পসেসিভ কেউ থাকে, তাও এত আড়ালে? এমন অপ্রকাশিত অধিকারবোধ কজনের হয়? না, কারো তো হওয়ার কথাও নয়। এমন যে শুধুই ওর ধূসর ভাই, তার ভালোবাসার, বহু সাধনার, প্রিয়তম পুরুষ। পিউ মোহাচ্ছন্নতা হারিয়ে যায়। খানিক এগিয়ে ঘনিষ্ঠ হয়ে বসে, রাস্তাঘাট মানুষজন ভুলে ধূসরের চওড়া পিঠে মাথা ঠেকায়। হাত দুটো বেরির মতো পেঁচিয়ে ধরে পেট। কড়া সুবাসে, লম্বা শ্বাস নিয়ে বড় বড় আখিজোড়া বুজে ফেলে। শন শন বাতাস কানে লাগে। ঝুটি করা কেশরাশি দুলে চলে তাতে। স্পর্শ পেয়ে, ধূসর ঘাড় বাঁকিয়ে ফিরে, নরম গলায় সুধাল, শরীর খারাপ লাগছে? পিউয়ের ফিনফিনে চঞ্চুতে প্রাণচঞ্চল হাসি। পিঠের সাথে ওমন মিশে থেকেই জানাল, উহু, আপনাকে জড়িয়ে ধরতে মন চাইল। ধূসর তৎক্ষণাৎ ব্রেক কষল। গম্ভীর গলায় সুধাল, কি, আজকে আর ভতারা চিহ্ন লাগেনি? ঘাবড়ায়নি পিউ, উল্টে আরও দৃঢ় করল বাঁধন। একরকম পেটের কাছের শার্ট হাতারা চিহ্ন মুছে ধরে মুখ গুজে রাখল। যেন পৃথিবীতে সুনামি বইলেও সে নড়বে না, সরবে না। ধূসর কিছু বলল না, ফের বাইক চালাল। সামনে ফিরে ভিউ মিররে চেয়ে একবার পিউকে দেখে নিল। সাথে মুচকি হাসল সেও। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। অফিস শেষে দুই ভাই বাড়ি ফিরলেন। রাত প্রায় 10টা তখন। কথা বলতে বলতে ঢুকে দেখলেন বসার ঘর শূন্য। কেবল রিক্ত। রাদিফ টিভি দেখছে। রান্নাঘরও চুপচাপ। অত না ভেবে দুজন চলে গেলেন দুদিক। আফতাব নিজের কক্ষে ঢুকলেন। আমজাদ ওশিও রুমে ঢুকতে গেলে দেখলেন দরজা বন্ধ। বাইরে থেকে শিকল টেনে রাখা। কখনো তো বন্ধ থাকে না এমন। বিন্দু বিন্দু কৌতূহল নিয়ে যেই শিকলে টান বসাতে যাবেন, হুলস্থুল বাঁধিয়ে পত্রদ করে দাঁড়ালেন মিনা। ভদ্রলোক ভরকে গেলেন অল্প। বললেন, কি হয়েছে, এভাবে ভূতের মতো এসে হাজির হলে কেন? মিনা জিভে ঠোঁট ভেজায়। আমতা আমতা জবাব দেয়, রুমে ছারপোকার স্প্রে দিয়েছি, এখন ঢোকা যাবে না। ছারপোকা আবার কবে হলো? হয়েছে কদিন ধরে। একক উদ্ধৃতি চিহ্ন। আমি তো দেখিনি। মিনা মেকি তেজ নিয়ে বললেন, আপনি দেখবেন কি করে? এসব মেয়েলি কাজ। আপনি এখন রুমে ঢুকতে পারবেন না ব্যাস। একক উদ্ধৃতি চিহ্ন। এ আবার কি কথা মিনা? জানো এই সময় বাড়ি ফিরব, আর এখনই স্প্রে করতে হলো তোমার? ক্লান্ত লাগছে, ফ্রেশ হব, বিশ্রাম নেব, তা না।
ধ্যাত। মিনা অথই জলে পড়ার মতো নিঃসহায় বনে তাকালেন। বললেন, আমার খেয়াল ছিল না। আপনি একটু মেজো ভাইয়ের রুমে গিয়ে ফ্রেশ হন না। ওখানে গিয়ে শুয়ে থাকুন। কিছুক্ষণ পর আমি ডাকছি আপনাকে। আমজাদ বিরক্ত শ্বাস নিলেন। তর্কে হার মেনে রওনা করলেন ভাইয়ের কামরায়। পেছনে থেকে ঠোঁট ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেললেন মিনা। আফতাব লুঙ্গিতে গিট বাঁধছিলেন। আমজাদকে ঢুকতে দেখে বললেন, কি ব্যাপার ভাইজান, কিছু বলবে নাকি? ফ্রেশ হলে না? আমজাদ বিছানায় বসতে বসতে বললেন, আরে আর বলো না, তোমার ভাবি কি সব পোকামাকড়ের ওষুধ দিয়েছে রুমে। ঢুকতে পারবো না এখন। ও, তাহলে আমার জামা পরে নাও। একক উদ্ধৃতি চিহ্ন। রুবা কোথায়? নিচেও তো দেখলাম না। আছে কোনো কাজে? নাও ফ্রেশ হও। এই বলে নিজের একটা লুঙ্গি আর ফতুয়া বের করে দিলেন আফতাব। আমজাদ ফ্রেশ হতে যেই বাথরুমের দিক পা বাড়ালেন, অমনি খট করে শব্দ হল। দুভাই উৎসের দিক তটস্থ নজরে চাইলেন। কে যেন হুট করে দরজা লাগিয়ে দিল বাইরে থেকে। সচকিতে মুখ চাওয়াচাওয়ি করলেন ওনারা। কি ব্যাপার, কে লাগালো দরজা? একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ ছুটে এলেন দোরের নিকট। টানাটানি করলেন, মিনাকে ডাকলেন। কেউ জবাব দিল না, এমনকি সারা শব্দও এলো না। দুই ভাই মহা চিন্তায় পড়ে গেলেন এবার। আফতাব শঙ্কিত গলায় বললেন, আমাদের আটকে রাখল কেন ভাইজান? আমজাদ বিরক্ত চোখে চাইলেন, এটা কি ওনার জানার কথা? বোকা বোকা প্রশ্নের জবাবে বললেন, পাচার করে দেবে, তাই। আফতাব ঘাড় চুলকালেন। আমজাদ আবার উঁচু কণ্ঠে মিনাকে ডাকলেন, এরপর মেয়েদের জবাব এলো না। শেষে গায়ের জোর ঠেকিয়ে ধাতারা চিহ্ন কা দিতেই ওপাশ থেকে বলল, এত ধাতারা চিহ্ন কা ধাক্কি করবেন না, সময় হলে খুলে দেব। আমজাদ রেগে বললেন, এসব কৌতুকের মানেটা কি মিনা? খোলো বলছি। আবার সব নিশ্চুপ। আমজাদ দাঁতচে তারা চিহ্ন পেয়ে ফিরে এলেন। ধপ করে বসে পড়লেন। লুঙ্গি, ফতুয়া ছুঁড়ে মাতারা চিহ্ন রলেন বিছানার ওপর। আফতাব আর কি করবেন, পিলপিল পায়ে সেও গিয়ে বসে রইলেন ভাইয়ের পাশ ঘেঁষে। দোর খুলল ঠিক ১.৫ ঘণ্টার মাথায়। ঘড়িতে তখন ১১:৫৫। দুই ভাইয়ের ব্যস্ত, চিন্তিত পায়চারি তৎক্ষণাৎ থামল। আবার একই রকম সচেতন চোখে একে অন্যকে দেখলেন। আমজাদ ভাবলেন মিনা, হা করলেন ওনাকে কঠোর কিছু শোনাতে। কিন্তু উকি দিল আনিসের হাস্যোজ্জ্বল মুখ। সে সাদর আপায়নের মতো করে বলল, এসো ভাইজান। ছোট ভাইকে দেখে কথা গিলে নিলেন তিনি। তবে গজবজে রাতারা চিহ্ন গনিয়ে হনহনে পায়ে এগোলেন। আফতাব এলেন পেছনে। দরজা আটকে দেওয়ার রহস্যের মীমাংসা করা দরকার। আনিস পেছনে থেকে বললেন, ভাবি ঘরেই আছে। একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ ক্ষিপ্র চোখে তাকালেন। মনে মনে স্ত্রীকেই খুঁজছেন তিনি। দরজা বন্ধ করার মানে শুনবেন না? ভাইয়ের কথা মতো নিজের ঘরের সামনে এলেন। এখন দরজা খোলা, চাপানো, আলোটাও নেভানো ভেতরের। আমজাদ অধৈর্য হাতে দরজা ঠেলে যেই ঢুকলেন অমনি বোম ফাটার মতো আওয়াজ হল। আচমকা হওয়ায় আফতাব ভতারা চিহ্ন অপেয়ে আনিসকে ঝাপটে ধরলেন। আমজাদ নিজেও হকচকিয়েছেন। সেকেন্ডে গায়ে কিছু উড়ে উড়ে পড়ছে বুঝতেই চটজলদি দেয়াল হাতড়ে সুইচ টিপলেন। ঘর আলোতে ভরে উঠল, সাথে সহসা দশাধিক কণ্ঠ চেঁচিয়ে বলল, হ্যাপি বার্থডে। একক উদ্ধৃতি চিহ্ন। পরিবারের সবাই আছে। মিনা, রুবা, জবা, সুমনা, ধূসর, সাদিফ, পিউ, পুষ্প, রাদিফ, রিক্ত এমনকি ইকবালও। ছোটদের মাথায় ৩ কোনা পিরামিডের ন্যায় বার্থডে টুপি। আমজাদ স্তব্ধ। হা হয়ে সারা ঘরে চোখ বোলালেন। সমস্ত জায়গায় বেলুন, ফুল, আর লাইট দিয়ে সাজানো। টেবিলে কেক রাখা। ওপরে আবার কোট প্যান্ট পরুয়া এক ভদ্রলোকের অবয়ব। আমজাদ বিস্ময়ভিভূত। আফতাব তখনও আনিসকে পেঁচিয়ে ওইভাবেই গোল গোল, মুগ্ধ চোখে ঘরটা দেখছিলেন। আনিস বলল, এবার তো ছাড়ো ভাইজান। ও হ্যাঁ হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। আফতাব সরে এলেন। সবার মধ্য হতে পিউ ছুটে আসে। নিজের মাথার উঁচু টুপিটা লাফ দিয়ে বাবাকে পরিয়ে দিল। কোমর আঁকড়ে ধরে বলল, শুভ জন্মদিন আব্বু। আমজাদ হতচেতন হয়ে বললেন, আজ আমার জন্মদিন? আফতাবও একই রকম গলায় বললেন, আসলেই কি আজ ভাইজানের জন্মদিন? কে বলল তোমাদের? ভাইজান, সত্যিই তোমার জন্মদিন আজ? কখনো তো বলনি। আমজাদ নিজেই বিমূর্ত। আজ ২৫শে এপ্রিল? হ্যাঁ তাই তো। এই দিনেই তো তিনি পৃথিবীর আলো দেখেছিলেন। পরিবারে বটবৃক্ষ হতে গিয়ে ভুলেই গিয়েছেন এসব। এখন যে ছেলে মেয়েদের জন্মদিন মনে রাখতে হয়, নিজেরটার সময় কই? তিনি থেমে থেমে শুধালেন,
তোমরা কি করে জানলে আমার জন্মদিনের কথা? কে বলল? মিনা সহাস্যে জানালেন। ধূসর বলেছে। আমিও তো জানতাম না। এই সব বুদ্ধি ওর। আমজাদ দৃঢ়ীভূত নজরে ধূসরের দিক চাইলেন। সবার মধ্যে দুহাত বুকে বেঁধে দাঁড়িয়ে সে। তোমাকে কে বলল? অফিসে আপনার পার্সোনাল ডকুমেন্টসে দেখেছি। আমজাদ জিভে শব্দই পেলেন না। এই জন্যেই ছেলেটা তাড়াহুড়ো করে আজও অফিস ছাড়ল? সে তো ভেবেছিল পার্টি অফিসে যাবে। সুমনা বললেন। ধূসর সন্ধ্যায় ফিরেছে এইসব কেক, ফুল, বেলুন হাতে করে। তারপর আমরা সবাই মিলে বসে বসে বেলুন ফুলিয়েছি। ইকবাল আরও সারা ঘরে টানিয়েছে। অনেক কষ্ট হয়েছে কিন্তু ভাইজান। এবার সপরিবারে একটা হাইফাই ট্রিট না দিলে হবে না। আনিস বললেন, তোমার খালি ট্রিট। তা নয়তো কি? আমজাদের ওসবে কান নেই। তার কোটরে টলটল করছে জল। এক ফোঁটা চুইয়ে পিউয়ের মাথায় পড়ল। সে তখনও বাবাকে জড়িয়ে কি না। অশ্রুজলের ছোঁয়া পেয়ে তাকালো, বিস্মিত কণ্ঠে বলল, আব্বু তুমি কাঁদছ? আমজাদ কেঁদে ফেললেন শব্দ করে। এই ক্ষুদ্র জীবনে কোনো দিন কেক কাটেননি তিনি। ছোটবেলায় অভাব দেখেছেন, বড়বেলা দায়িত্বের কষাঘাত। এসব বিলাসিতার সময় কই? ওনাকে কাঁদতে দেখে মুখ শুকিয়ে এলো সকলের। আনিস, আফতাব মায়া মায়া চেহারায় ভাইয়ের দুপাশে গিয়ে দাঁড়ালেন। কাঁধে রাখলেন আশ্বাসের হাত। ধূসর এগিয়ে এলো। সামনে দাঁড়িয়ে কিছু বলবে, এর আগেই আমজাদ বিদ্যুৎ বেগে জড়িয়ে ধরলেন ওকে। সবাই অবাক হয়, এমনকি ধূসরও। পরপর হাসল সে, নিজেও জড়িয়ে ধরল ওনাকে। বাকিরা একে অপরকে দেখল পুলকিত হয়ে। ধূসরের প্রতি আমজাদের মনের ভেতর পুষে রাখা অভিমানটুকু এবার মুছল তবে।